যেন কোনো ঐতিহাসিক সিনেমার সেটে চলে এসেছি। ইউরোপীয় কলাম এই দরজা দিয়ে হয়তো কেন পানাম নগর পরিত্যক্ত হলো জানেন কি? অধিকাংশ হিন্দু বাসিন্দা ভারতে চলে গেলে শরণার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই সময় শিল্পী ও কারিগরদের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। অপূর্ব মেলবন্ধন। আমার চোখে কোনো মসজিদ পড়েনি। ভাবুন তো, এমন একটি শহর যেখানে একসময় ধনী ব্যবসায়ীদের ঘোড়ার গাড়ি চলতো, সন্ধ্যা হলে প্রাসাদের বারান্দা আলোয় ঝলমল করত, আর মানুষের কোলাহলে মুখর থাকতো প্রতিটি রাস্তা। কিন্তু আজ সে একই শহর দাঁড়িয়ে আছে সম্পূর্ণ নীরব। কেউ নেই, শুধু শত বছরের পুরনো দালানগুলো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজ আমরা ঘুরতে এসেছি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থান পানাম নগরে। এই ভিডিওতে আপনাদের দেখাবো পানাম নগরের ইতিহাস, কেন পরিত্যক্ত হলো, প্রতিটি ভবনের সৌন্দর্য, এখানে কি কি দেখবেন, কিভাবে আসবেন, টিকিট মূল্য, ভ্রমণ টিপস এবং এমন কিছু তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি। চলুন ইতিহাসের পথে হাঁটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। আজ থেকে কয়েকশো বছর আগে সোনারগাঁ ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। মসলিন কাপড়ের খ্যাতি তখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সেই বাণিজ্যের সুবাদেই এই অঞ্চলে গড়ে ওঠে ধনী ব্যবসায়ীদের আবাসিক এলাকা পানাম নগর। ঊনবিংশ শতকে এখানে নির্মিত হয় ইউরোপীয় ও দেশীয় স্থাপত্য শৈলীর মিশেলে তৈরি দৃষ্টিনন্দন ভবন। প্রশস্ত রাস্তা, খিলানযুক্ত প্রবেশপথ, অলংকৃত বারান্দা এবং উঁচু ছাদ, সব মিলিয়ে এটি ছিল সেই সময়ের একটি আধুনিক নগর পরিকল্পনার উদাহরণ। সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিবর্তন, ব্যবসার অবনতি এবং দেশভাগের পর অনেক পরিবার এলাকা ছেড়ে চলে যায়। ধীরে ধীরে শহরটি পরিত্যক্ত হয়ে পড়ে। আজ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত এই স্থান অতীতের গৌরবের নীরব সাক্ষী। এখন আমরা প্রবেশ করছি পানাম নগরের মূল এলাকায়। প্রথমেই চোখে পড়বে একটি লম্বা ইটের রাস্তা। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শতবর্ষী ভবন। প্রথম দেখাতেই মনে হবে যেন কোনো ঐতিহাসিক সিনেমার সেটে চলে এসেছি। ক্যামেরা যত সামনে এগোবে প্রতিটি ভবনের নকশা ততই মুগ্ধ করবে। প্রতিটি ভবনের কারুকাজ আলাদা, কোথাও ফুলের নকশা, কোথাও ইউরোপীয় কলাম, কোথাও খিলানযুক্ত জানালা। বড় বড় দরজা, উঁচু ছাদ এবং লম্বা বারান্দা দেখে সহজেই বোঝা যায় এগুলো একসময় অভিজাত পরিবারের বাসভবন ছিল। অনেক ভবনের দেয়ালে এখনো সূক্ষ্ম অলঙ্করণের চিহ্ন দেখা যায়। ভাবতে অবাক লাগে, শত বছরেরও বেশি সময় ধরে ঝড় বৃষ্টি সহ্য করেও এই স্থাপত্য এখনো দাঁড়িয়ে আছে। এখানে হাঁটার অনুভূতিটাই আলাদা। চারিদিকে নীরবতা, শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ। প্রতিটি ভবনের সামনে দাঁড়ালে মনে হবে এই দরজা দিয়ে হয়তো কোনো একসময় জমিদার, ব্যবসায়ী বা অতিথিরা প্রবেশ করতেন। ইতিহাস প্রেমী, ফটোগ্রাফার কিংবা ট্রাভেল ব্লগার সবার জন্যই এটি এক অনন্য অভিজ্ঞতা। পানাম নগরের প্রতিটি কোণই যেন এক একটি ফ্রেম। দরজার ক্লোজ আপ, জানালার নকশা, দেয়ালের টেক্সচার সবই আপনার ভিডিওকে আরো আকর্ষণীয় করে তুলবে। সকালের নরম আলো বা বিকেলের সোনালী আলো এই জায়গার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। সামনাসামনি দেখলে মনে হয় আরো ভালো লাগবে আপনাদের। এই যে দেখেন কি সুন্দর এই কাজগুলো, মানে হাতে ধারালো বাজে না। এগুলো উঁচু নিচু হয়ে আছে কিন্তু ধারালো বাজে না। এটা আছে ভবন নম্বর 47, পানাম সিটি। কিন্তু এটা পুরো একটা আলাদা নগরী। এই শাখার আমলে হিন্দু ব্যবসায়ী যারা ছিল, অনেক নামি দামি দেশ বিদেশি, তারা এই জায়গায় এসে থাকতো। রাজকীয় ব্যবস্থা ছিল তাদের থাকার জন্য। পানাম নগরের ইতিহাসের সূচনা প্রায় 1300 শতাব্দীর শেষ ভাগে। 1500 থেকে 1600 শতকে 12 ভূঁইয়াদের নেতা ইশাখা এই অঞ্চলকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। সে সময় পানাম নগর ছিল মসলিন ও সূক্ষ্ম সুতির কাপড়ের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। কেন পানাম নগর পরিত্যক্ত হলো জানেন কি? 1947 সালের দেশভাগের পর অনেক ব্যবসায়ী এলাকা ছেড়ে চলে যান। এছাড়াও 1964 সালের সাম্প্রদায়িক দাঙ্গা এবং 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর অধিকাংশ হিন্দু বাসিন্দা ভারতে চলে গেলে পানাম নগর ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে। বর্তমানে পানাম নগরে 52টি ঐতিহাসিক ভবনের ধ্বংসাবশেষ রয়েছে, যেখানে মুঘল, সুলতানি ও ব্রিটিশ স্থাপত্যের অনন্য সমন্বয় দেখা যায়। 2003 সালে এটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে ঘোষণা করা হয় এবং বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। মজার তথ্য হলো, একসময় পানাম নগরকে বাংলার অন্যতম ধনী বণিকদের আবাসস্থল বলা হতো। এর সরু রাস্তার দুপাশে সারিবদ্ধ প্রাসাদ সদৃশ ভবনগুলো আজও সেই সমৃদ্ধ অতীতের সাক্ষ্য বহন করছে। পানাম নগরীর প্রতিটি ভবন যেন এক একটি জীবন্ত ইতিহাস। কাছ থেকে দেখলে চোখে পড়বে সময়ের নির্মম আঘাতে কোথাও কোথাও দরজা ভেঙে গেছে, জানালার কাঠ ক্ষয় হয়ে গিয়েছে, আবার অনেক জায়গায় দেয়ালের প্লাস্টারও খসে পড়েছে। তবুও এই স্থাপনাগুলোর সৌন্দর্য এতটাই অনন্য যে
সামনে দাঁড়িয়ে না দেখলে এর আসল আকর্ষণ অনুভব করা কঠিন। এই অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতেই ভবনগুলোর ভেতরে প্রবেশের সব প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিনের পুরনো স্থাপনা হওয়ায় এগুলোর ভেতরে প্রবেশ করা কিংবা উপরে ওঠা দর্শনার্থীদের জন্য ঝুঁকিপূর্ণও হতে পারে। তাই নিরাপত্তা এবং ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে ভবনের ভেতরে প্রবেশ ও উপরে ওঠার সব পথই এখন সম্পূর্ণভাবে বন্ধ। যদিও ভেতরে যাওয়ার সুযোগ নেই, তবুও বাইরে থেকে এই ঐতিহাসিক স্থাপনাগুলোর সৌন্দর্য উপভোগ করলেই যেন মনে হবে আপনি ফিরে গেছেন কয়েক শতাব্দী আগের বাংলার এক সমৃদ্ধ নগরীতে, যেখানে প্রতিটি ইট আর প্রতিটি দেয়াল আজও অতীতের গল্প নীরবে শুনিয়ে যাচ্ছে। আগে তো এগুলোর ভেতরে প্রবেশ করতে দিত, এখন কেন দেয় না জানি না। এটার ভেতরে এই যে টাইলস বসানো মার্বেলের মতো, মার্বেলও ফেল। দেখছো কত সুন্দর ভেতরে সিলিং দেখা যাচ্ছে, দিয়ে বন্ধ করে দিয়েছে। প্রত্যেকটি ভবন যেন এক একটি আলাদা শিল্পকর্ম। সামনে দাঁড়িয়ে দেখলে মনে হবে এটাই বুঝি সবচেয়ে সুন্দর দিক, কিন্তু ভবনের পেছনের দিক গেলেই সেই ধারণা মুহূর্তেই বদলে যায়। সামনের মতোই পেছনের অংশেও রয়েছে অসাধারণ কারুকাজ, নান্দনিক নকশা আর শত বছরের পুরনো স্থাপত্যের নিখুঁত ছাপ। অবিশ্বাস্য হলেও সত্যি প্রতিটি ভবনের চারপাশে সৌন্দর্যের সমান যত্ন নেওয়া হয়েছিল। কিছুটা সামনে এগোতেই চোখে পড়লো এই দৃষ্টিনন্দন ডুপ্লেক্স ভবনটি। অবাক করার বিষয় হলো ভবনটি নির্মিত হয়েছে কয়েকশো বছর আগে, অথচ আমরা এর সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছি মাত্র কয়েক বছর হলো। একবার ভাবুন তো, আধুনিক প্রযুক্তি, ক্রেন বা উন্নত নির্মাণ যন্ত্র ছাড়াই সেই সময়ের কারিগররা কি অসাধারণ দক্ষতায় এমন নান্দনিক স্থাপনা তৈরি করেছিলেন। ভবনের নকশা, দরজা জানালার কারুকাজ, বারান্দার সৌন্দর্য এবং ইটের গাঁথনি, প্রতিটি অংশই তাদের শৈল্পিক চিন্তা, মেধা এবং নিখুঁত নির্মাণ কৌশলের জীবন্ত সাক্ষী। শত শত বছর পেরিয়ে গেলেও ভবনটির সৌন্দর্য আজও মানুষকে মুগ্ধ করে। সময়ের ক্ষতচিহ্ন স্পষ্ট হলেও এর প্রতিটি দেয়াল যেন ইতিহাসের এক একটি অধ্যায় হয়ে আজও দাঁড়িয়ে আছে। সত্যি এমন স্থাপত্য দেখলে সেই সময় শিল্পী ও কারিগরদের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। চারিদিকে তাকালেই চোখে পড়বে এক অন্যরকম দৃশ্য। যারা এখানে ঘুরতে এসেছেন তারা শুধু এই ঐতিহাসিক নগরীর সৌন্দর্যই উপভোগ করছেন না, স্মৃতিগুলোকে ক্যামেরা বন্দী করতেও যেন সবাই ব্যস্ত। কেউ পরিবারের সঙ্গে ছবি তুলছেন, কেউ বন্ধুদের নিয়ে রিলস বানাচ্ছেন, আবার কেউ এই শতবর্ষী স্থাপত্যকে পেছনে রেখে নিজের ভ্রমণের সুন্দর মুহূর্তগুলো ধরে রাখছেন। আসলে এমন মনোমুগ্ধকর একটি জায়গায় এসে ছবি বা ভিডিও না তুললে যেন ভ্রমণটাই অপূর্ণ। ইতিহাস, স্থাপত্য আর নান্দনিকতার অপূর্ব মেলবন্ধন এই নগরীর প্রতিটি দর্শনার্থীকে বারবার ক্যামেরার শাটার চাপতে বাধ্য করে। এখানকার প্রতিটি ভবন, প্রতিটি রাস্তা আর প্রতিটি কোণ যেন এক একটি নিখুঁত ফটো ফ্রেম। কেবল ভবনগুলোই নয়, প্রতিটি দেয়াল যেন নিজের ইতিহাস নিজেই বলে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় কিছু ভবনের গায়ে খোদাই করে লেখা রয়েছে কোন সালে এই ভবন নির্মিত হয়েছিল। শত বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই লেখাগুলো আজও সময় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর একবার তাকান এই লোহার গ্রিলগুলোর দিকে। বছরের পর বছর বৃষ্টি, রোদ আর প্রকৃতির অসংখ্য প্রতিকূলতা সহ্য করে এগুলোর গায়ে জং ধরেছে, কোথাও কোথাও শ্যাওলাও জমেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বছর পরও এগুলো ভেঙে পড়েনি। এ থেকে সহজেই বোঝা যায় সেই সময়ের কারিগররা কতটা নিখুঁত পরিকল্পনা, দক্ষতা এবং উন্নত মানের উপকরণ ব্যবহার করে এই স্থাপনাগুলো নির্মাণ করেছিলেন। এই প্রাচীন স্থাপনাগুলোর সামনে দাঁড়ালে মনে হয় যেন ইতিহাস এখনো নিঃশব্দে শ্বাস নিচ্ছে। আর প্রতিটি ইট, প্রতিটি গ্রিল, প্রতিটি খোদাই করা শাল অতীতের এক অমূল্য গল্প আমাদের সামনে তুলে ধরছে। পানামনগর ঘুরতে এসে একটি বিষয় আমার নজরে পড়েছে, সেটি হলো এখানকার একটি প্রাচীন মন্দির এখনো নিয়মিত পূজা অর্চনা হয়। শত বছরের পুরনো এই ঐতিহ্য আজও টিকে আছে, যা সত্যিই দেখার মতো। তবে পুরো পানামনগর ঘুরেও আমার চোখে কোনো মসজিদ পড়েনি। এর কারণ কি? ইতিহাস বলছে পানামনগর মূলত হিন্দু বণিক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকা ছিল। তাই এখানকার বসতিগুলোর সঙ্গে মন্দির নির্মাণও স্বাভাবিকভাবেই গড়ে উঠেছিল। অন্যদিকে সোনারগাঁও অঞ্চলে ঐতিহাসিক অনেক মসজিদ রয়েছে, তবে সেগুলো পানামনগরের আবাসিক অংশের বাইরে নির্মিত হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো 1519 সালে নির্মিত গোল্ডি মসজিদ, যা পানামনগরের খুব কাছেই অবস্থিত। তাই পানামনগরের ভেতরে মন্দির থাকলেও মসজিদ না দেখা কোনো অস্বাভাবিক বিষয় নয়। এটি সেই সময়কার জনবসতি, ধর্মীয় বিন্যাস এবং নগর পরিকল্পনারই একটি ঐতিহাসিক প্রতিফলন। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই পানাম নগরীর গা ঘেঁষেই একসময় বয়ে যেত একটি নদী। এই নদী ছিল এখানকার মানুষের জীবনযাত্রার অন্যতম প্রধান অবলম্বন। নদীর পাড়ে এখনো দেখা যায় সাত বাঁধানো পুরনো ঘাটের চিহ্ন। ধারণা করা হয় এই ঘাটগুলো মূলত নারীদের গোসল ও দৈনন্দিন ব্যবহারের জন্য নির্মাণ করা হয়েছিল। স্থানীয় লোকমুখে প্রচলিত আছে এই ঘাটের পাশে একটি পাকা গোসলখানাও আছে, যেখানে প্রয়োজন ও সুবিধা অনুযায়ী নারীরা গোসল করতেন।
যদিও এ বিষয়ে ঐতিহাসিক প্রমাণ সীমিত, তবুও এই গল্প আজও পানাম নগরীর ইতিহাসের অংশ হয়ে মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। পানাম নগর ভ্রমণের পাশাপাশি খুব কাছেই রয়েছে সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর, তাই চাইলে একদিনে পুরো সোনারগাঁ ভ্রমণ সম্পন্ন করা সম্ভব। এছাড়াও রয়েছে ঐতিহাসিক গোয়ালদি মসজিদ এবং আশেপাশে আরো কিছু পুরনো স্থাপনা। কিভাবে যাবেন এই ঐতিহাসিক স্থানে? ঢাকার গুলিস্তান, সায়দাবাদ বা যাত্রাবাড়ি থেকে সোনারগাঁ বা মোগরাপাড়াগামী বাসে উঠুন। মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নেমে অটোরিকশা বা রিকশায় কয়েক মিনিটেই পৌঁছে যাবেন পানাম নগরে। নিজস্ব গাড়ি নিয়ে গেলে পার্কিং এরও সুবিধা পাওয়া যায়। পানাম নগর সাধারণত রবিবারে বন্ধ থাকে, সোমবারে খোলা থাকে অর্থ দিবস। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলো সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্তই খোলা থাকে। গ্রীষ্ম ও শীত মৌসুমে খোলার সময় কিছুটা ভিন্ন হতে পারে, তাই ভ্রমণের আগে সর্বশেষ সময়সূচি জেনে নেওয়া ভালো। এখানে ঢুকতে হলে আপনার অবশ্যই প্রবেশ টিকিটের প্রয়োজন হবে। বর্তমান বাংলাদেশি দর্শনার্থীদের প্রবেশ মূল্য 20 টাকা এবং ফরেনার্সদের জন্য জনপ্রতি 300 টাকা। ভ্রমণের কিছু টিপস জেনে নেই চলুন। সকালে বা বিকেলে গেলে আবহাওয়া আরামদায়ক থাকে। আরামদায়ক জুতা পরুন, কারণ পুরো এলাকাটি হেঁটেই ঘুরতে হয়। ঐতিহাসিক স্থাপনায় না উঠুন, দেয়ালে কিছু লিখবেন না এবং কোনো ক্ষতি করবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। পানাম নগর শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি আমাদের ইতিহাস, স্থাপত্য এবং ঐতিহ্যের জীবন্ত স্মারক। যদি ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে চান, তবে অন্তত একবার এখানে ঘুরে আসতেই হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান পানাম নগরের কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর এমন আরও ঐতিহাসিক ও ভ্রমণ ভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভ্রমণে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।